আজকের পর্বে মথুরা ও বৃন্দাবনের ভ্রমণ হাওড়া স্টেশন থেকে অথবা কলকাতা স্টেশন থেকে মথুরাপুর জংশনে প্রথম পৌঁছেই চলে আসুন কংসের কারাগার। মথুরা স্টেশনে নেবেই অটো বা টোটো করে কংসের কারাগারে সকালবেলায় পৌঁছে যান। সেখান থেকে ঘুরে কংসের যে দুর্গ আছে সেই দুর্গটিতে আমরা প্রবেশ করেছি। কংসের দুর্গটি বর্তমানে মোগল স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে। এটা কিছুটা ধ্বংসাবশেষ রয়ে গেছে। এখানেই অনেক ধর্মশালা এবং হোটেলও পাওয়া যায়। কংসের কারাগারের কাছেই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। এই সেই শ্রীকৃষ্ণের জন্মভূমি। এইখানে সমস্ত রকম মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস জমা রেখে তবেই প্রবেশ করতে হয়। এই ধর্মশালাগুলিতে থাকা যায়। এখানে থেকে সারাদিন সারা রাত, বিশেষত সন্ধেবেলায় কংসের কারাগারটি আলোকসজ্জায় এতটাই সেজে ওঠে যা চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তাই যারা এই মথুরায় আসবেন, বিশেষত কংসের কারাগারটি বিকেলে দেখতে ভুলবেন না। আমরা একটি দিন মথুরাতেই রয়ে গেছি একটি ধর্মশালায়। ধর্মশালা খুবই সুলভে পাওয়া যায় এবং হোটেলও রয়েছে। এই ধর্মশালাগুলি খুবই ভালো, সাধ্যের মধ্যেই ধর্মশালাগুলি পাওয়া যায়। তবে এই কংসের কারাগার দর্শন করার পরের দিন চলে আসুন শ্রী বৈষ্ণব দেবীর মন্দির। মথুরা থেকে 5 কিলোমিটার কি 10 কিলোমিটারের মধ্যেই এই বহুত মন্দির রয়েছে, সেগুলিকে প্রথম দিনই দেখে নিতে হবে বৃন্দাবন যাওয়ার আগেই। মথুরা থেকেই পাশেই রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির। এরপরেই তার পাশে রয়েছে বাঁকে বিহারী মন্দির। মথুরা ডিস্ট্রিক্ট থেকেই কাছেই বৃন্দাবন। এখান থেকে অটো বা টোটো করে চলে আসতে হয়। এই বাঁকে বিহারী মন্দিরের পাশেই অনেকগুলি মন্দির রয়েছে, সেগুলি পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখে নেওয়া সেও। তবে বৃন্দাবনে বিশেষ করে 5000-এর উপর মন্দির রয়েছে। আমি এই পর্বে বিশেষ বিশেষ মন্দিরগুলিকে ভিডিওয় তুলে ধরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। অনেক বৃন্দাবন ও মথুরার মন্দির এই ভিডিওই দেখতে পাবেন। তার পাশেই রয়েছে শ্রী রাধা বল্লভজির মন্দির। এই সেই রাধা বল্লভজির মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। এখানে রাধা গোবিন্দের দর্শন করে পাশের গলি দিয়ে আরেকটি মন্দিরে প্রবেশ করতে হয়। তবে পায়ে হেঁটে গলিপথগুলো দিয়ে ঘুরে ঘুরে মন্দির দেখতে বোঝা যায়। এরপরেই চলে এসেছি রাধা দামোদরজির মন্দির। সেখান থেকে আমরা বেরিয়ে এসে চলে আসলাম মদন মোহনজির মন্দির। এটি একটি পুরাতন মন্দির, বহু ভগ্নাবশেষ এই মন্দিরে রয়েছে। প্রায় 100 থেকে 150 সিঁড়ি ভেঙে এই মন্দিরের উপরে উঠতে হয়। মন্দিরটি খুবই প্রাচীন। তবে মন্দিরের চূড়ায়
উঠে প্রাকৃতিক যে শোভা অতুলনীয়। এই মন্দিরের সংস্কার কার্য এখন শুরু হয়েছে এবং পুরাতন যে ভগ্নাবশেষ মন্দিরটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখতে হয়। আমরা এই মন্দিরের ছবি তুলতে নিষেধ করছে, তো সাইড থেকে মন্দিরের দর্শন, মাধবজির মূর্তি কিছুটা তুলে নিলাম। আমার দুই সঙ্গী রয়েছে কাকা, তাদের সেলফি তুলে এই মন্দিরের এক পাশ থেকে রাধা মাধবের মন্দিরের এক পাশ থেকে সূর্যের চূড়া পড়ছে চোখে। মন্দিরটি অসাধারণ দেখতে, মানে এর নিদর্শন না দেখলে বোঝা যায় না কত প্রাচীন এই মন্দির, আদি মন্দির। তার পাশেই নেবেই একটি গলিপথ দিয়ে রয়েছে এক সমাধি মন্দির। এটিও একটি জনপ্রিয় মন্দির। রাধা মাধবজির যে গুরুদেব ছিলেন তার সমাধি মন্দির নামে প্রখ্যাত। এই মন্দিরটিও ভেতরে খুবই কারুকার্য প্রসিদ্ধ। তবে বৃন্দাবনে ঘুরে ঘুরে যদি সমস্ত মন্দির না দেখা যায় অপূর্ণই রয়ে যায়। তাই আমি এবং আমার সঙ্গীরা পায়ে হেঁটে ঘুরে সমস্ত মন্দিরগুলিকে পরিদর্শন করছি। আদি প্রাচীন মন্দিরগুলি রয়েছে এখানে। বৃন্দাবনে বহু বৈষ্ণব, বহু মানুষ বৃন্দাবনের তীর্থক্ষেত্রে রয়েই গেছে। এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখে এখানে থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে এই গলিপথ দিয়ে নেমে গেলাম। তার পাশেই একটি মন্দির রয়েছে, সমাধি মন্দির। এই সমাধি মন্দিরটি ঘুরে দেখা যায়। এরপরে চলে আসলাম যমুনা ঘাট, তার থেকে কাঁচ মন্দির। এটি একটি অসাধারণ কাঁচের মন্দির। তার পাশেই রয়েছে এই কাঁচ মন্দিরটি, খুবই সুন্দর প্রসিদ্ধ মন্দির। এরপরে পাগল বাবার মন্দির, অসাধারণ একটি মার্বেল পাথরের মন্দির, পাগল বাবার মন্দির ও শিব মন্দির। এই পাগল বাবার মন্দিরের পাশেই রয়েছে বিড়লাদের মন্দির। সেটিও কিছুক্ষণের জন্যে খুবই ভালো লাগবে। বিড়লারা যে মন্দিরটি করেছে খুব সুন্দর, এই সেই সোনার তাল গাছ। এরপরে নিকুঞ্জ বনে আমরা এসে পৌঁছেছি। বৃন্দাবনের নিকুঞ্জ বন খুব প্রসিদ্ধ একটি বন। নিকুঞ্জ বনের পাশেই রয়েছে নিধি বন। নিধি বনে ছবি তোলা নিষেধ। নিধি বনের ফটকের পাশেই মোবাইল জমা দিয়ে নিধি বনে প্রবেশ করতে হয়। তবে নিধি বনের ভিতরে এখন হনুমানের উৎপাত এবং মানুষের নিধিবনের গাছগুলিকে নষ্ট করে মাটি চুরি করে নিয়ে যাওয়ার জন্যে ঘিরে দিয়েছে। আমরা ভেতর দিয়ে নিধিবনের ভেতরে প্রবেশ করেছি। এই সেই নিধিবন। এখানে আজও কথিত আছে রাধা কৃষ্ণ রাত্রিরে এখানে তাদের লীলা কার্য সম্পন্ন করে। এই নিধিবনের কারুকার্য বিশিষ্ট মন্দির। এইখানেই রাত্রিরে রাধা কৃষ্ণের বিছানা, শয়নসজ্জা সবই প্রস্তুত করে রাখা হয়। এই নিধিবনে সন্ধে নামলে আর কাউকে প্রবেশ করতে দেয় না। নিধিবনের এক একটি তুলসী গাছ বহু পুরনো। কথিত আছে এই তুলসী বা গাছগুলি আজও নাকি তারা সখী লীলা রূপে থাকেন। আমার সঙ্গী কাকারা এই নিধিবনে রয়েছেন
এই নিধিবনের এক একটি কুঞ্জ, যেগুলি খুবই মাহাত্ম্যপূর্ণ কুঞ্জ। এই কুঞ্জের পাশে দিয়ে ঘুরে যাওয়া যায় নিধিবনের এই যে সেই রাধা গোবিন্দের কুঞ্জ। এখানে এই যে রাধা কৃষ্ণের প্রতিটি গাছ একে অপরের সঙ্গে জড়িতভাবে মিলিত রূপে রয়েছে এই নিধিবনের মধ্যে। সমস্ত জালতি নেট দিয়ে ঘেরা। ভেতর থেকে নিধিবন পরিদর্শন করতে হয়। এই এক একটি বেদি রয়েছে। এই যে সেই নিধিবনের ভিতরে রাধা কৃষ্ণের যে শয়ন কক্ষ, এই সেই কক্ষ, তার সখী সাথীদের মূর্তি রয়েছে। এখানে সরস্বতী, লক্ষ্মী, বিভিন্ন মূর্তি পূজিত হয়। এই সেই নিধিবনের শয়নকুঞ্জ। এখানে সন্ধ্যের পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই সেই নিধিবনের প্রত্যেকেই এখানে রাধা কৃষ্ণের লীলায় মত্ত। এই সখীরা সমস্ত নিধিবনের নিদর্শন স্বরূপ রূপে রয়েছে। নিধিবনটি খুবই সুন্দর। সকলেই রাধা কৃষ্ণের নামে মন খুলে প্রার্থনা করছেন। কত বিদেশি ভক্ত রাধে রাধে করে এখানে নাম সংকীর্তন করছেন। এই নিধিবনে শঙ্খকুণ্ড, এই কুণ্ডে সকলেই রয়েছে। এই যে হনুমান, এদের থেকে খুব সাবধান। এরা চশমা এবং ক্যামেরা যখন তখন মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে একবার বনে ঢুকে গেলে আর তাকে ফেরত পাওয়া যায় না। এই সেই ঐতিহাসিক রাধা কৃষ্ণের যে গাছ। আমরা নিধিবনের পাশ দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তবে বৃন্দাবনে যে মাটি, এখানে আজও সেই শ্রীকৃষ্ণের নিদর্শন পাওয়া যায়। এখানে অন্ততপক্ষে 5000 মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দির ঘুরে দেখা তো সম্ভব নয়, তবুও যেগুলি দেখা যায় সেগুলিকে তুলে ধরেছি। বৃন্দাবন 2-3 দিন না থাকলে বৃন্দাবনের মাহাত্ম্য বোঝা এবং সমস্ত মন্দির দেখা সম্ভব নয়। এই সেই নিধিবনের আর একটি পাশের কুঞ্জ। তবে নিধিবনের ভিতরে যে পরিবেশ, অতুলনীয় পরিবেশ। এই পরিবেশে মনে হয় আমরা কোন জগতে রয়েছি। এই সেই বিখ্যাত রাধা কৃষ্ণের সখীদের কুঞ্জ। ভেতরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাউকে এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা আজও নাকি এই বনে পদার্পণ করেন। প্রতি রাত্রে তারা এসে উপস্থিত হন। এখানকার মানুষের, বৃন্দাবনের মানুষের এবং সমস্ত সনাতন ধর্মী মানুষের ধারণা এই সেই রাধাকুঞ্জ নিধিবনের মধ্যে এক একটি যে গাছ, তারা নাকি এক একটি সখী। তারা রাত্রিরে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন। স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি এই সেই কূপ, রাধা কূপ। নিধিবনের মধ্যে একটি কুয়ো রয়েছে। তবে নিধিবনটি একটি সনাতনী মানুষের ধর্ম বিশ্বাসের কেন্দ্র।
নিধিবনের এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বাইরের পথের দিকে এগিয়ে গেলাম। এই নিধিবনটি সমস্তটি নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে কেউ এই বনের মধ্যে প্রবেশ করতে না পারে, এবং এখানে কড়া নিরাপত্তা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই রাধা শ্রীকৃষ্ণের কুঞ্জ নিধিবন। এরপর নিধিবনের গেট দিয়ে বেরিয়ে এসে চলে আসলাম সেই বিখ্যাত মন্দির, যেটি নন্দ ঘোষের বাড়ি। সেই নন্দ ঘোষের আদি বাড়ি এই জায়গায়, এই স্থানে অবস্থিত। এটি নন্দ রাজার বাড়ি। অতি প্রাচীন নন্দ রাজার, যেখানে শ্রীকৃষ্ণ মাতা যশোদার কোলে পালিত হয়েছিলেন, সেই নন্দ ঘোষের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। এই সেই নন্দ ঘোষের বাড়ি। আদি নন্দ ঘোষের বাড়ি। এরপরেই চলে আসলাম যমুনা ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে সখীদের বস্ত্র নিয়ে বস্ত্রদাহ করে বাঁশি বাজিয়ে সেই গাছের মধ্যে তুলে নিয়েছিল, সেই সখীদের সঙ্গে যে লীলা করেছিলেন। এই সেই স্থান শ্রীকৃষ্ণের যমুনা ঘাট। এই সেই যমুনা মাতার মন্দির। এই আদি প্রাচীন সেই কৃষ্ণের গাছ, এটা যমুনা মাতার মন্দির রয়েছে। এই সেই আদি বৃক্ষ। কথিত আছে এই গাছে উঠে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সখীদের বস্ত্র সমস্ত গাছের ডালে তুলে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণের সেই বাল্য বয়সের খেলা লীলা। রাধা কৃষ্ণের যে বাল্য বয়সের খেলা লীলা এই স্থানেই হয়েছিল। এই সেই বৃক্ষ যমুনা নদীর তীরে। তবে বর্তমানে যমুনা নদীটি সাইডে সরে গেছে, তার গতিপথ যে পরিবর্তন হয়েছে। এই পান্ডারা আমাদের যে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন। এই সেই যমুনা ঘাট, যমুনা নদী। এখানে নৌকা বিহারে করে যমুনা নদী ও কালিয়াদহে যেতে হয়। এই সেই যমুনা নদীর ঘাট, খুবই সুন্দর ঘাট। পান্ডা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যমুনা ঘাটে। এরপরেই চলে এলাম শাহজির মন্দির। এই শাহজি মন্দিরটিও খুবই সুন্দর। পাশেই, যমুনা ঘাটের পাশেই হেঁটে হেঁটে দেখতে হয় শাহজি মন্দির। তারপরে গোপীনাথজির মন্দির, রাধা গোবিন্দের মন্দির। এই জনপ্রিয় সেই রাধা গোবিন্দের মন্দির সবই পাশাপাশি ঘুরে ঘুরে দেখতে হয়। রাধা গোবিন্দের পর কালিয়াদহ ঘাটে এসে পৌঁছালাম, যেখানে কালিয়াদহ কালিয়ানাগকে শ্রীকৃষ্ণ ছোটবেলায় দমন করেছিলেন। এই সেই কালিয়াদহ ঘাট। কালিয়াদহ ঘাটে এই স্থানেই শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে ছোট বয়সে বল খেলার ছলে কালিয়ানাগকে দমন করে তার মাথায় চড়ে নৃত্য করেছিলেন। এই সেই কালিয়াদহ।
কালিয়াদহটি অনেক নিচে, তবে যমুনা নদীকে কেন্দ্র করেই সবই এইখানকার স্মৃতি। যমুনা নদীটি অনেকটাই পট পরিবর্তন হয়েছে কালের নিয়মে, কিন্তু আদি স্থানগুলি আজও অক্ষত রয়ে গেছে। এই সেই কালিয়া গাছের, কালিয়াদহের পাশের গাছ। কথিত আছে এইখানেই শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিল। যমুনা নদীর জল বিষক্রিয়া ঘটানোর ফলে এই সেই কালিয়া নাগের, কালিয়া মাতার নিদর্শন স্বরূপ মন্দির কালিয়াদহ। কালিয়াদহের মন্দির থেকে আমরা বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে এসেছি আরেকটি বৃন্দাবনের মন্দির। এখানে অনেক মন্দির রয়েছে। এরপরে যমুনা ঘাটে নৌকা বিহার হয়, বোটে করে 100 টাকা করে নেয়। যমুনা ঘাটের পাশ দিয়ে সমস্ত ঘুরিয়ে দেখায়। এরপরেই শ্রী মীরাবাই মন্দির। এখানে হাজার হাজার বিধবা মহিলা সকালে সন্ধেয় ভজন গায়। একে বিধবা নগরী হিসাবে বৃন্দাবন পরিচিত। তবে এই মন্দিরগুলি খুবই প্রসিদ্ধ মন্দির। এই সেই বিখ্যাত মন্দির। এখানে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আমি দূর থেকে ছবিটি তুলেছি। এরপরেই চলে আসলাম বৃন্দাবনের ইস্কন মন্দির। মায়াপুরের যে ইস্কন মন্দির শ্রী প্রভুপাদ রচনা করেছিলেন, বৃন্দাবনেও শ্রী প্রভুপাদ সেই রাধা কৃষ্ণের নির্মাণ করে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন। এই ইস্কন মন্দিরটি খুবই সুন্দর। এই ইস্কন মন্দিরে বেশ কিছুক্ষণ সময় না কাটালে, সমস্ত ঘুরে ঘুরে না দেখলে বোঝা যায় না যে ইস্কন মন্দির কিরূপে তৈরি। এই সেই জগন্নাথ সুভদ্রার মূর্তি, ভেতরে ইস্কনের সমস্ত দেবদেবী, শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। মূর্তি চোখ ধাঁধিয়ে যাবে। ইস্কন মন্দিরের পাশ দিয়েই হেঁটে খুব কাছেই ইস্কনের পাঠ ভবন, গীতা ভবন, এগুলি সব রয়েছে। সব ঘুরে ঘুরে না দেখলে ইস্কন সম্পর্কে কিছুই জানা যাবে না। তবে ইস্কনে প্রচুর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। ইস্কন মন্দিরটি ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই ইস্কন মন্দিরের এক একটি মূর্তি, তার চিত্র শৈলী অসাধারণ। মনে হয় স্বয়ং শ্রীকৃষ্ণই বসে আছেন। এই মূর্তিগুলি এমনভাবে খোদিত রয়েছে প্রতিটি দেয়ালে, যা না দেখলে এই বোঝাই যায় না যে
ইসকন কী রূপে সজ্জিত। তাই ইসকনটি ঘুরে দেখতে ভুলবেন না। ইসকনের নাম সংকীর্তন পাঠ খুবই সুন্দর, প্রত্যেক মানুষের খুবই ভালো লাগবে। ইসকনের এই মন্দিরে ফটকের পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে পৌঁছে যাবেন ইসকনের সেই বিখ্যাত গোশালা এবং ইসকনের গীতা ভবন। এটা হচ্ছে ইসকনের গীতা ভবন। ইসকনের যে উপরে মূর্তি রয়েছে ঘুরে ঘুরে দেখতে হবে। প্রতিটি দেওয়ালে কষ্টি পাথরের তৈরি এই এক একটি মূর্তি, না দেখলে বোঝা যায় না যে কি প্রকৃতির এই বৃন্দাবন। স্বয়ং শ্রীকৃষ্ণের যে লীলাভূমি বৃন্দাবন, তা না দেখলে, এখানে না আসলে বোঝাই যায় না। এই বৃন্দাবনের ইসকনের ভিতরে মূল ফটকের মন্দির, 3 তলার উপরে আমরা উঠে ছবি তুলছি। ঘুরে ঘুরে সমস্ত মন্দিরটি দর্শন করতে হয়। প্রতিটি দেয়ালে শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন মথুরা কাহিনী সমস্তটি পাথরে খোদিত রয়েছে। প্রত্যেকটি দেয়ালে সমস্ত কারুকার্যে এই ইসকন মন্দিরটি রচিত হয়েছে। অসাধারণ এই মন্দির। এর মূর্তিগুলি এই নারায়ণ, শ্রী চৈতন্যদেব, তার রয়েছে শ্রী প্রভুপাদের যে ধর্ম প্রচার, সেটিও এখানে পাথরের মূর্তিতে খোদিত রয়েছে। তবে একটি এখানে কোনো মূল্য বা টিকিট মূল্য নেই। যত খুশি যতক্ষণ সময় ধরে এইখানে দর্শন করা যায়। শ্রী প্রভুপাদের জীবন কাহিনী এবং তার ধর্ম প্রচার, বিদেশ যাত্রা সমস্তটি একদম মূর্তি আকারে তৈরি রয়েছে। এগুলি ঘুরে ঘুরে দেখতে অনেকক্ষণ সময় লাগবে। শ্রী বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভুপাদ যে ঘুরছে তার মূর্তি। তবে বৃন্দাবনের সমস্ত চিত্র এই ভিডিওটিতে আমরা তুলে ধরেছি। ভিডিওটি একটু বড় হলেও একটু ধৈর্য ধরে দেখলেন সকল বৃন্দাবনের সমস্ত মূর্তি মন্দির যতদূর সম্ভব এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। যারা নতুন তারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন। এই বৃন্দাবনের সেই গোশালা, আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের গোশালা। এখানে গোমাতাকে পূজিত হয়। গোশালার পাশেই রয়েছে আশ্রম, সমাধিক্ষেত্র। এই সেই সমাধিক্ষেত্র, প্রভুপাদের সেই সমাধিক্ষেত্র এখানে রয়েছে। সেই সমাধিক্ষেত্রটি খুবই শান্ত সিদ্ধ। এখানে বসে কিছুক্ষণ সময় মন্ত্র ধ্যান জপ করা যায়। এই সমাধিক্ষেত্রে পাশে ইসকনের খাদ্যা ভবন, সেখানে ফ্রিতে প্রসাদ বিতরণ হয় একটি নির্দিষ্ট টাইমে। সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন দুপুর 12টার মধ্যে। এরপরেই চলে এসেছি আমরা প্রেম মন্দির। বৃন্দাবনের যেটি সব থেকে জনপ্রিয় মন্দির হচ্ছে এই প্রেম মন্দির। তবে একটা কথা বলে রাখি, প্রেম মন্দিরে বিকেলবেলা থেকে রাত পর্যন্ত সময় নিয়ে তবেই আসবেন। এই প্রেম মন্দিরে অন্ততপক্ষে ঘন্টা 4-5 কাটাতেই হবে। প্রেম মন্দিরের বিকেলের শোভা যে কতটাই মধুর, না আসলে বোঝাই যায় না। এবং রাত্রের লাইট শো সমস্তটাই এই ভিডিওর মধ্যে যতদূর সম্ভব তুলে ধরেছি।
ইস্কনের প্রেম মন্দিরের সমস্ত এই যে কালিয়া দমনের চিত্র মূর্তি আকারে তোলা আছে, এবং যে পার্কগুলি রয়েছে অসাধারণ, যেগুলিকে চোখ জুড়িয়ে যাবে। এই সেই কালিয়া নাগকে দমনের ক্ষেত্র, এই সেই জায়গা কালিয়া দমন। পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের ভূমি দর্শন। কয়েকশো বিঘা জায়গা নিয়ে এই প্রেম মন্দিরটি তৈরি। এই সেই গিরি গোবর্ধন পর্বত, শিবলিঙ্গের পর্বত, এই পাশাপাশি সমস্তটি পার্ক আকারে প্রস্তুত করেছে কৃত্রিমভাবে। যদি এগুলি বাস্তব এখানেই নয়, প্রেম মন্দিরের স্মৃতিতে শ্রীকৃষ্ণের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এই সেই ঝুলান মঞ্চ, এইখানে শ্রী রাধা গোবিন্দ রাধাকৃষ্ণ ঝুলনে ব্যস্ত থাকে। এই সেই গোবর্ধন পর্বত, যেটি শ্রীকৃষ্ণ একটি আঙ্গুলে একটি পর্বতকে তুলে ধরে সেখানে সমস্ত গোকুলবাসীকে আশ্রয় দিয়েছিলেন স্বয়ং ইন্দ্রের আক্রোশ থেকে। এই সেই ঝুলন ক্ষেত্র প্রেম মন্দিরের মধ্যেই তৈরি করেছে। ঝুলন ক্ষেত্র, এখানকার যে বাগান, অসাধারণ ফুল বাগান। এই সেই প্রেম মন্দিরের বিকেলের দৃশ্য, সবে অল্প অল্প লাইট শুরু হয়েছে। এই সেই গোবর্ধন পর্বত কৃত্রিমভাবে তৈরি করা আছে প্রেম মন্দিরের মধ্যে। শ্রীকৃষ্ণ গোকুলের সমস্ত মানুষকে এখানে আশ্রয় দিয়েছিলেন মুহূর্তের জন্য, বর্ষণের হাত থেকে রক্ষা করে। সেটি এইখানে তুলে ধরা হয়েছে মূর্তি আকারে। খুবই সুন্দর একটি স্থান, না আসলে বোঝা যায় না যে আমরা কোথায় এসে পৌঁছেছি। এই সেই শ্রীকৃষ্ণের সমস্ত গোকুলবাসী গোবর্ধন পর্বতের তলায় সকলকে আশ্রয় দিয়েছে। অসাধারণ একটি, পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের রাধার প্রেম কাহিনীর সমস্ত নিদর্শন। এই সেই প্রেম মন্দিরের রাত্রিরের দৃশ্য। ওহ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো দৃশ্য এই প্রেম মন্দির। এখানে রাত্রিরে ঘন্টা চারেক না থাকলে তো স্বাদই মেটে না প্রেম মন্দিরের দৃশ্য দেখা। বিভিন্ন আলোকে মার্বেল পাথরের মধ্যে সজ্জিত হয়েছে, এবং এই প্রেম মন্দিরের প্রতিটি দেয়ালে, প্রতিটি প্রেম মন্দিরটি ঘুরে ঘুরে দেখলে শ্রীকৃষ্ণের বাল্য কাহিনী সমস্তটি ফুটিয়ে তুলেছে এই প্রেম মন্দিরের গাত্রে। মার্বেল পাথরের মধ্যে প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করে ছবি তোলা যায়, তবে সে আলোতে এগুলি আর আসছে না, এগুলো ঘুরে ঘুরে দেখতে হয়। প্রেম মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষেধ রয়েছে, ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না। প্রেম মন্দিরের বাইরে সমস্ত দৃশ্য তোলা যায়। অসাধারণ এই মন্দির। তবে রাত্রিরে বৃন্দাবনে থেকে যেতে হয়। এখানে হোটেল এবং ধর্মশালা রয়েছে, ভালো ভালো হোটেল রয়েছে, খাওয়ারও কোনো অসুবিধা নেই, সাধ্যের মধ্যেই খাওয়া যায়। হোটেল ভাড়াও 600 টাকা থেকে 1000 টাকা, তার উপরেও আছে, যে যেরকম সাধ্যের মধ্যে
নিতে পারেন। তবে ধর্মশালাগুলি খুবই সুলভে পাওয়া যায়। এই প্রেম মন্দিরের লাইটিং দৃশ্য, এক একটি টাইমে এক এক রকমের লাইট আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে প্রেম মন্দির। ধৈর্য ধরে দেখলে বোঝা যাবে কিভাবে আলোর রোশনাই এই মন্দিরটি সেজে উঠেছে। ক্ষণিকের মধ্যে তার রূপ পরিবর্তন করে যাচ্ছে। প্রেম মন্দিরের আলোকসজ্জা মনে হয় প্রত্যেক মানুষকে রাধা কৃষ্ণের প্রেমে নিমজ্জিত করে তোলে। এরপরেই সেই শ্রীকৃষ্ণ অর্জুনের রথ, এই অর্কিড বাগান, বিভিন্ন অর্কিডের যে গাছ এই বাগানেই দেখতে পাওয়া যায়। এরপরেই চলে আসছি গিরি গোবর্ধন পাহাড়। বৃন্দাবন থেকে অনেক 30 কিলোমিটার দূরে, 84 লক্ষ দূরে, 84 লক্ষ পথ বলা হয় গিরি গোবর্ধন পাহাড়। এই পাহাড়টি অরিজিনাল পাহাড়। এখানে বাসে করে আসতে হয়, গাড়ি ভাড়া করে। এর পাশেই গিরি গোবর্ধন পাহাড়ে ঘুরে চলে আসুন কুসুম সরোবর। এটি শ্রীকৃষ্ণ রাধার একটি সরোবর, যেটা কুসুম সরোবর নামে পরিচিত। এই কুসুম সরোবরে স্নান করে পুণ্য অর্জন করতে হয়। কুসুম সরোবরের পাশে কিছুটা দূরেই রয়েছে রাধা কুণ্ড ও শ্যাম কুণ্ড, যেখানে শ্রীকৃষ্ণ রাধা রানী যিনি একটি কুণ্ড নির্মাণ করেছিলেন, রাধা কুণ্ড। আমি রাধা কুণ্ডে স্নানে করছি সকলের মতনই। রাধা কুণ্ডে এই সরোবরে স্নান করার মাহাত্ম্যই রয়েছে। রাধা কুণ্ডে শিকল ধরে আস্তে আস্তে আগে রাধা কুণ্ডে স্নান করতে হয়। এখানে বৃন্দাবনে আসলে অবশ্যই রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ডে স্নান করে যেতেই হবে।
তাহলে কিছুটা হলেও পুণ্য অর্জন করা সম্ভব হয়। ছবি হয়ে গেছে। রাধাকুণ্ডে স্নান করেই তার পাশেই রয়েছে শ্যামকুণ্ড। তারা বলিয়ে দেয় রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে দুই কুণ্ডেই স্নান করা নিয়ম। তাই দুই কুণ্ডেই শিকল ধরে নিচে আস্তে আস্তে নেবে স্নান করলাম। আমার দুই সঙ্গী আছে, তারাও আস্তে আস্তে এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করেছে। মাতা রাধা শ্যামকুণ্ডে স্নান করে এখান থেকে শ্যামকুণ্ডের পাশে সকল ভক্ত তারা স্নান করছে। আমার সঙ্গে ওই বয়স্ক কাকা তারা ওই কুণ্ডে স্নান করতে নেমেছে। আমাকে গীতায় বাণী হিসেবে এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের স্নানের কথা, মাহাত্ম্যের কথা এই দুই বয়স্ক শ্যামকুণ্ড পাশাপাশি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটোই রয়েছে পাশাপাশি 10 হাত দূরের মধ্যে। তবে এই রাধাকুণ্ডের পরই রাত্রে চলে এলাম রাধা বিহার মন্দির। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গমন করলেন, শ্রী রাধা এই স্থানে বসে শ্রীকৃষ্ণের পথ চেয়ে রয়েছিলেন। সেই মন্দির হচ্ছে রাধা